আওয়ামী লীগের সঙ্গে বিএনপির প্রথম একটা যোগাযোগ হয়েছে। এই বিষয়গুলো তার সঙ্গে আমরা আলাপ করে নেব এবং আরো যে ডেভেলপমেন্ট গুলা তিনি দেখছেন সেগুলো আলাপ করা হবে। গৌতম দা, আমাদের শুভেচ্ছা। এই যোগাযোগটা কিভাবে হলো? আসলে আজকে যে এই যে নানা ধরনের খবর রটেছে বাংলাদেশে, যে জয় আসছে দিল্লিতে এবং তিনি এবং একটা নতুন পার্টি পুনর্গঠন হতে পারে, তাকে নেতৃত্বে রেখে একটা দল গঠন হতে পারে, খুবই স্পর্শকাতর সেন্সিটিভ খবর। ফলে এই বিষয়টা নিয়ে আমি খোঁজ করার চেষ্টা করছিলাম আর কি, বিভিন্ন জনের সঙ্গে কথা বলতে বলতে আমি শেষ পর্যন্ত, যেহেতু জয় আমেরিকায় থাকেন, ফলে আমেরিকায় যারা আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে জানতে পারলাম যে গতকাল 20 তারিখে একটি তারা বিক্ষোভ দেখিয়েছেন জাতিসংঘের সামনে। বিক্ষোভের বিষয় ছিল যে বাংলাদেশে যে বর্তমানে যে মানবাধিকার লঙ্ঘন ঘটছে এবং সেই সম্পর্কে জাতিসংঘের তারা হস্তক্ষেপ চাইছেন। একই সঙ্গে বাংলাদেশে থেকে এই প্রথম একজন প্রার্থী, তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, জাতিসংঘের পৌরোহিত্য আগামী অধিবেশনে পৌরোহিত্য করার প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার বিরুদ্ধে রয়েছে সাইপ্রাসের প্রার্থী। কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাকাকালীন তিনি অনেক মানবাধিকার লঙ্ঘন করেছেন, এই মর্মে একটা অভিযোগ এনে 82 জন আওয়ামী লীগের আইনজীবী, নেতা, সাবেক পররাষ্ট্রমন্ত্রীরা তারা একটা আবেদন করেছেন জাতিসংঘের কাছে যে এনার প্রার্থীপদ বাতিল হওয়া উচিত, উনি প্রার্থী হওয়ার যোগ্য ব্যক্তি নন। এবং তখন আমাকে বলেন যে, আমি বললাম আমি যতদূর জানতাম যে এই পদটা বোধহয় বাংলাদেশ নাও পেতে পারে। তো ওরা বললেন যে না, তা নয়, এটা প্রার্থীপদটা এখনো জিএ আছে, তিনি চাইছেন হতে, এবং তিনি তার জন্য প্রচার করার জন্য একজন ব্যক্তিকে, এক কূটনীতিবিদকে নিয়োগও করেছেন, যারা বিভিন্ন পার্মানেন্ট মিশনের প্রত্যেক দেশের সঙ্গে কথা বলবে তার প্রার্থীপদ নিয়ে। এবং আমি সেই ব্যক্তির নামও বলে দিচ্ছি, ইনি হিউম্যান রাইট ওয়াচ এর তিনি কনভেনার, মোহাম্মদ আলী সিদ্দিকী। তিনি দিল্লিতে প্রেস কনফারেন্স, তার সঙ্গে আমার যখন তাকে জিজ্ঞেস করি, বললেন হ্যাঁ, গতকাল তো জয়েরও এই বিক্ষোভে আসার কথা ছিল বলে শুনেছিলাম, কিন্তু কোনো কারণে তিনি সেই বিক্ষোভে উপস্থিত হতে পারেননি। কিন্তু তিনি দিল্লি যাচ্ছেন এরকম কিন্তু শুনিনি। তবে এটা নিয়ে একটা নতুন একটা ঘটনা ঘটেছে। এই ঘটনাটা হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনে কথা বলেন এবং বলেন যে আপনি আমার দীর্ঘদিনের পুরানো পরিচিত বন্ধু, ফলে এই আমার প্রার্থীপদের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা যদি প্রত্যাহার করে নেন তাহলে ভালো হয়। এটা বাংলাদেশের জন্য সম্মানের বিষয়, এটার সঙ্গে রাজনীতির যোগ নেই। তিনি ডক্টর মোমেন এও জানিয়েছেন যে আমি চেষ্টা করেছিলাম ডক্টর মোমেনকে ধরা, সেটা পাইনি, তোমরা একবার চেষ্টা করো, তাহলে তিনি যদি সব বলতে পারেন এটা ভালো হয়। তিনি তখন জানিয়েছেন যে, মানে এই নেতৃবৃন্দকে জানিয়েছেন যে তিনি তাকে বলেছেন যে 82 জনের মধ্যে আমি একজন মাত্র স্বাক্ষর করি, আরো 81 জনকে আপনাকে অনুরোধ করতে হবে, তাহলে তো করা সম্ভব নয়। আমি একা সরে যাওয়ার যেতে পারি না, তবে এটা দলের সিদ্ধান্ত, তাহলে আমাকে নেত্রীকে জানাতে হবে। এখন নেত্রীকেও জানানো হয়েছে। এখন নেত্রীর মত কি সেটা কিন্তু আমি এখনো জানি না। আমি জাস্ট কিছুক্ষণ আগে জেনেছি বলে এত রাষ্ট্রের নেত্রীর মত জানা সম্ভব নয়। এটা আগামীকাল চেষ্টা করবো জানার যে নেত্রীর মত কি। এটা খুব ইন্টারেস্টিং ঘটনা যে এই প্রথম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দ এবং শীর্ষ নেতৃবৃন্দ তারা যোগাযোগ করলেন, এবং আমার মনে হয় না তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমতি ছাড়া যোগাযোগ করেছেন। এটা আমার বিশ্বাস হয় না, মনে হয় না। মনে হয় নিশ্চয়ই তারেক রহমান এটা জানেন, এবং এই পত্র যেহেতু বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, ফলে নিঃসন্দেহে সেক্ষেত্রে সকলের এই সময় যাতে নেতিবাচক প্রচার বাংলাদেশেরই একটি দল থেকে যদি হয়ে থাকে, তাহলে সেটা বাংলাদেশ তার পক্ষে ক্ষতিকারক হয়ে যেতে পারে। তো এখন বাংলাদেশ আওয়ামী লীগ কি সিদ্ধান্ত নেবে সেটা পরের বিষয়। আওয়ামী লীগ একতরফা সিদ্ধান্ত নেবে, আছে ঠিক আছে, খলিলুর রহমানকে ছেড়ে দেওয়া, এমন নাও হতে পারে, এমন হতেই তো পারে যে এর বিনিময়ে কি নিষেধাজ্ঞা প্রত্যাহারিত হবে। ফলে একটা দর কষাকষির জায়গা তৈরি হলো বলে আমার মনে হচ্ছে, এবং এটা নিঃসন্দেহে খবরের ভাষায় যদি বলতে হয়, এটা একটা ব্রেকিং নিউজ। নিঃসন্দেহে এখনো কোনো সংবাদপত্রে প্রকাশিত হয়নি। আপনি বলতে চাচ্ছেন যে যেহেতু জাতিসংঘের
ওই পদটা, সভাপতির পদটা খলিলুর রহমান এবং বাংলাদেশ চায়, তার বিরুদ্ধে মানে প্রফেসর ইউনূসের গভর্নমেন্টে থাকা অবস্থায় যে মানবাধিকার লঙ্ঘন বা এখনো যেটা চলছে সেটা, সেই অভিযোগের শরীর তিনিও। কাজে এই অবস্থায় তিনি নিষ্কলুষ হওয়ার জন্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রফেসর মোমেনকে ফোন করে তার সাহায্য চেয়েছেন, এই তো? শেষটা শুনতে পেলাম না। আমি বলতে শেষটা চাচ্ছি শুনতে যে পাইনি। আপনার বক্তব্যের, আপনার এই তথ্যের ব্রেকিং এর মূল সুরটা হলো, মূল সামারিটা হলো যে সেটা আমি বুঝেছি, এখন আমি খবরের সত্যটাও বলে দিলাম। আমি যিনি বলেছেন আমাকে, মোহাম্মদ আলী সিদ্দিকী, আমি তাকে জিজ্ঞেসও করেছি যে আমি তো এটা নিঃসন্দেহে প্রকাশ্যে বলতে পারি। বলে নিঃসন্দেহে এগুলো ঘটেছে, আমাদের কোনো আপত্তি নেই বলতে। ফলে এই রাত্রিবেলায় কথা হয়েছে বলে আমি এখনো কোনো সংবাদ মাধ্যমে এটা লিখে উঠতে পারিনি। আমি প্রথমেই টক শোতেই বলছি। এবং আমি চাইবো বাংলাদেশের সমস্ত সাংবাদিকরা আগামীকাল খলিলুর রহমান এবং একে আব্দুল মোমেনকে ফোন করে জেনে নিন যেটা সত্যতা কতটা। কারণ আমি সোর্সটাও বলে দিলাম, সোর্স হচ্ছে মোহাম্মদ সিদ্দিকী, এবং তিনি মনে হয় না যে তিনি আমাকে একটা বিভ্রান্তিকর কথা বলবেন বা অসত্য কথা। কারণ তিনি যে মেমোরান্ডাম গুলো দিয়েছেন, সেই মেমোরান্ডাম গুলো কপি আমার কাছে পাঠিয়েছেন, সেগুলোও আছে আমার কাছে। তাতে লেখা আছে রাজনৈতিক বন্দীদের সকলকে মুক্তি দেওয়া, মব ভায়োলেন্স বন্ধ করা, আওয়ামী লীগের নেতা কর্মীর উপরে অত্যাচার জুলাই যেটা ঘটছে সেটা বন্ধ করা। কারণ বিএনপি ইলেকশনে জিতে যে এসছে তাদের অনেকাংশে আওয়ামী লীগের একটা ভূমিকা আছে। তারা চাইলে জামায়াতের পাশে দাঁড়াতে পারতেন, কিন্তু জামায়াতকে দাঁড়াননি। আদর্শগত কারণে জামায়াতের সঙ্গে দাঁড়ানো সম্ভব নয়। তাই তাদের দ্বারা, বিএনপির দ্বারা অত্যাচারিত হলেও 18 মাসে তারা বিএনপির পাশে দাঁড়িয়েছিলেন। তারা তার প্রতিদান এক্সপেক্ট করে। মানে এখন খলিলুর রহমান তার সভাপতি হওয়ার জন্য আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রফেসর মোমেনকে ফোন করে তার হেল্প চেয়েছেন, এই তো? হ্যাঁ, ফোন করেছেন, তো বললাম তো আমি। মানে এটা ব্রেকিং শুধু আওয়ামী লীগের সঙ্গে এই প্রথম একটা অফিসিয়াল যোগাযোগ তৈরি হয়েছে। কখনো হয়েছে কিনা তো আমি জানি না। আমি অন্য কোনো সাংবাদিকের খবরও এখনো পর্যন্ত দেখিনি যে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির যোগাযোগ হয়েছে। এই প্রথম জানলাম যোগাযোগ হয়েছে। আপনি তো এই সাবজেক্টটা বহুদিন ধরে, আপনি তো বহুদিন ধরে, শোনা যাচ্ছে না, শেষের কথাগুলো শোনা যাচ্ছে না। আপনি তো বহুদিন ধরে, আমি শুনতেছি, আপনি শুনতেছেন না? আমি শুনছি আপনার কথা, আমি আপনার কথা শুনছি, আমি আপনার কথা শুনছি। আমি তোমার কথা শুনছি না তো। আমি স্পষ্ট শুনছি আপনার কথা। তোমার কথা আমি শুনছি না তো, সেটা শুধু মুখ নড়ছে। কিন্তু আমি আপনার কথা শুনছি। আপনি বলতে চাচ্ছেন যে খলিলুর রহমান প্রফেসর মোমেনকে ফোন করে সহযোগিতা চেয়েছেন। তো 5 বার বললাম এই নিয়ে। এখন আপনি বহুদিন ধরে এই সাবজেক্টটা অনুসরণ করেন, আপনি এই সাবজেক্টটা বহুদিন ধরে বাংলাদেশের পরিস্থিতি বা আওয়ামী লীগের পরিস্থিতি, এই বিষয়গুলোকে অনুসরণ করে সবসময়। আপনার কাছে আপনার পর্যালোচনা কি বা পর্যবেক্ষণ কি? এখন ফলো আপটা কি করতে পারে এখানে? ফলো আপটা প্রথমত নির্ভর করছে এ ব্যাপারে জননেত্রী শেখ হাসিনা কি সিদ্ধান্ত নেন। তিনি সিদ্ধান্ত নেবেন বা তার সঙ্গে অন্য কোনো আলোচনা হওয়ার, হয়তো সেই আলোচনার কারণে যে কথাটা রটেছে এখনো স্পষ্ট নয় যে সজীব ওয়াজেদ জয় আসছেন কথা বলতে। ফলে ভবিষ্যতে কোনো বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের জন্য কোনো আলোচনা কিনা। কারণ বিএনপি তো এখানে অফিসিয়ালি বলে গিয়েছিল যে শেখ হাসিনা ছাড়া অন্য কোনো নেতৃত্ব তারা মেনে নেবেন। এখন ফলে অনেক কিছু এখন সম্ভাবনাময় পরিস্থিতি, কোনো একটা জায়গায় দাঁড়িয়ে কিছু নেই, অনেক কিছু ঘটছে বা ঘটতে চলেছে, যেটা আমার মনে হয় যেটা আমরা সবটা পর্দার সামনে দেখতে পাচ্ছি না।
পর্দার সামনে যেটা ঘটছে না, পর্দার পেছনে অনেক কিছু ঘটতে পারে। সেটা আগামী আর কয়েকদিনের মধ্যে হয়তো স্পষ্ট হতে পারে নিশ্চয়ই। তবে একটা কিছু বলা যায় যে নিঃসন্দেহে একটা কিছু ঘটছে, বিশেষ করে এমন একটা সময়, যে সময় ভারত থেকে একজন রাজনৈতিক নেতাকে রাষ্ট্রদূত করা হলো। তিনি এখানে বসে কূটনীতিকরা শুনেছেন যে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই, আওয়ামী লীগ সম্পর্কে মানুষের ধারণা ভুল। কিন্তু একজন রাজনৈতিক নেতা, তিনি সেখানে পৌঁছে গ্রাউন্ড জিরো থেকে তিনি বুঝতে পারবেন যে আওয়ামী লীগ নামে বস্তুটি আছে না নেই, তার মানুষের সমর্থন কতটা। ফলে তিনি তার সেই রিপোর্ট পৌঁছে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। ফলে এই যে নানাবিধ খুব ইন্টারেস্টিং ঘটনাবলী ঘটতে চলেছে, তাহলে আমার কাছে মনে হচ্ছে আগামী দিনগুলো বাংলাদেশের জন্য অনেক বেশি, মানে বলবো যে নিরবিচ্ছিন্ন একটা শান্ত প্রক্রিয়া এরকম কিছু নয়, বহু ব্রেকিং নিউজ রোজই ঘটতে পারে। মানে হচ্ছে এই যে আপনি সর্বশেষ আমাদের অনুষ্ঠানে বলেছিলেন ভারতের একটা প্রস্তাব, বা ভারত সরকারের কাছে খলিলুর রহমানরা দিল্লি গিয়ে একটা প্রস্তাব দিয়েছেন। তারা ওই প্রস্তাবটা ছিল আওয়ামী লীগকে নতুন করে সামনে আনা। আপনি যেটা বলেছিলেন যে বাংলাদেশ সরকারের প্রস্তাবে ছিল যে শেখ হাসিনা ছাড়া অন্য একটা নেতৃত্ব তারা চায়, কিন্তু আওয়ামী লীগ নেতারা আমাদেরকে বলেছেন শেখ হাসিনার কোনো বিকল্প এখানে তাদের কাছে নেই। তাহলে এই দর কষাকষিটা কতটুকু সফল হতে পারে সেটা? আপনি শুনতে পেয়েছেন আমার কথা? আপনার কথা এখন শোনা যাচ্ছে না। সেটা আমি বিশ্বাস করি। আপনার কথা আটকে যাচ্ছে দাদা। বলছি যে সেক্ষেত্রে তো আমিও একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা আছে। এই আমি তো শুনেছি সভাপতি নির্বাচিত আমরা দিল্লি থেকে গৌতম লাহিড়ীর কথা শুনছি। গৌতম লাহিড়ী বলছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রফেসর মোমেনকে ফোন করেছেন, ফোন করে জাতিসংঘের সভাপতি পদে নির্বাচনের জন্য সহায়তা চেয়েছেন। কিন্তু আওয়ামী লীগ জাতিসংঘের কাছে একটা স্মারকলিপিতে বলেছে এই খলিলুর রহমান বাংলাদেশে মানবতা বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা সহ নানাভাবে হয়রানির সঙ্গে জড়িত। এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে। এই অবস্থায় খলিলুর রহমান সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রফেসর মোমেনকে ফোন করেছেন। এই তথ্যটা গৌতম লাহিড়ীকে দিয়েছেন নিউ ইয়র্কে থাকা বাংলাদেশি মানবাধিকার ব্যক্তিত্ব মোহাম্মদ আলী সিদ্দিকী। আমি তার সঙ্গে কথা বলছিলাম, তার সংযোগটা একটু সমস্যা হচ্ছে, আমরা অন্য একটা সংযোগে তাকে নিয়ে নিচ্ছি। দেখি এটা আর একটা অন্য ফোন থেকে এলাম সেটা। না ঠিক আছে, এখন আপনাকে শুনতে পাচ্ছি, এখন আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে শেখ হাসিনা নির্বাচিত সভাপতি আওয়ামী লীগের। সুতরাং বাইরে থেকে কেউ কি পরামর্শ দেবেন সেটা তিনি মানবেন কি মানবেন না সেটা তো তার বিষয় না। সেক্ষেত্রে ভারত কি করে মধ্যস্থতা করবে? ভারত কালকে যদি শেখ হাসিনা ভারতকে জানান শুনুন তারেক রহমানকে সরিয়ে ফজলুর রহমানকে প্রধানমন্ত্রী করতে হবে, ভারত মধ্যস্থতা করবে? সে সম্ভব নাকি? সম্ভব না। এটা তো একটা রাজনৈতিক দলের নিজস্ব বিষয়। তারা এটা জানিয়েছেন যে তারা আসলে বুঝিয়েছেন যে তারা শেখ হাসিনাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না। শেখ হাসিনাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না বা শেখ হাসিনা অনুমতি না দিলে তো খলিলুর রহমানের বিরুদ্ধে অভিযোগটা প্রত্যাহার করা হবে না।
শেখ হাসিনাই তো এখনো নেত্রী না, সেটা তো ভারতের ব্যাপারে কিছু করণীয়। এটা হচ্ছে কোনোটা বিএনপি এবং আওয়ামী লীগ তাদের মধ্যেকার বিষয়। এখন একটা পথ খুললো, কারণ ভবিষ্যতে তারা কি আলোচনা করে সিদ্ধান্ত নেবেন, তাতে তাদের কথা মেনে নেবেন কিনা, বা শেখ হাসিনা বা তার কথা তিনি কি প্রস্তাব দেবেন, সেগুলো তো ভবিষ্যতের জন্য। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে এটা ইন্টারেস্টিং বা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রথম একটা দুই দলের মধ্যে খুব উচ্চ পর্যায়ে একটা যোগাযোগ স্থাপিত হলো। আইস ব্রেকিং যেটাকে বলা হয়, বরফ গলতে শুরু করেছে এখানে। না 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 না, ওই 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 বাংলাদেশিদের একটা স্বভাব আছে না, যখন কিছু এক্সট্রিম বাড়িয়ে বলা। আমি বলছি শেখ হাসিনা উপস্থিত হবেন, বাড়িয়ে তার মানে হলো তিনি শারীরিক ভাবে আসবেন, তিনি অডিওতে বলবেন, তিনি ভিডিওতে বলবেন। এই ব্যাখ্যাটা তো বাংলাদেশিদের তো একটা স্বভাব না। তিনি বড় আইস ব্রেকিং তো আমি বলছি না, যোগাযোগ হলে আইস ব্রেকিং তো নাও হতে পারে, আবার বড় জমে যেতে পারে, তাই না? আইস ব্রেকিং না, সোজা সোজা ফ্যাক্ট, যেটা সাংবাদিকের কাজ হচ্ছে, রিপোর্টারের কাজ হচ্ছে তথ্য নিয়ে কাজ। আমাকে শেষ কথা, মাঝপথে থামিও না, তথ্য নিয়ে কাজ করা। তথ্যটা হচ্ছে দুজনের মধ্যে যোগাযোগ হলো। এটা আইস ব্রেকিং, এই কথায় আমি যাচ্ছি না। এই কথাটা তুমি বলতে পারো, এটা আমি, আমার কাছে মনে হয়নি আইস ব্রেকিং পাইনি তো। না ঠিক আছে, আপনার এই বক্তব্য, দুই দলের মধ্যে আপনার ব্যাখ্যাটা হচ্ছে যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে। ফোন একজন আরেকজনকে ফোন করেছেন, সোজা কথা। ফোন আওয়ামী লীগ করেনি, একজন ফোন করেছে বিএনপি, ফোন আওয়ামী লীগ করে নাই, ফোন করেছে বিএনপি। কিন্তু ওইখানে যে স্বাক্ষর যারা করেছেন জাতিসংঘের কাছে চিঠিতে, ওইখানে তো প্রফেসর মোমেন একজন মাত্র ব্যক্তি, সবাই তো না। আমি তো বলেছি তিনি তো বলেছেন সেটা 81 জন স্বাক্ষর করেছেন। ফলে বাকি তিনি যদি প্রত্যাহার করে নেন, বাকি 81 জন যে প্রত্যাহার করবেন তার গ্যারান্টি তো মোমেন সাহেব দিতে পারবেন না, কারণ এগুলো তো আওয়ামী লীগের দলগত সিদ্ধান্ত না, দল সিদ্ধান্ত নিয়েছেন। সুতরাং দলের সিদ্ধান্তের বাইরে তো মোমেন সাহেবও যেতে পারে। মোমেন সাহেব ব্যক্তিগত বন্ধুত্ব থাকতেই পারে, সেটা অস্বাভাবিক কিছু নয়। দীর্ঘকাল তিনিও একসময় নিউ ইয়র্কে থাকতেন, ফলে যোগাযোগ আছে। যে কথা তো শুরুই করেছেন আমি শুনেছি আলাপচারিতায়, যে আপনি আমার বহু পুরনো বন্ধু, এটাও তো বলেছেন। পুরনো বন্ধু যখন প্রফেসর মোমেন যখন আমাদের সঙ্গে কথা বলেন, তার প্রিয় একজন কূটনীতিক, অনেক জুনিয়র, তার প্রিয় একজন কূটনীতিক, এবং তিনি তাকে নাম ধরে ডাকেন। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক। বাংলাদেশের একজন সাংবাদিক আজকে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, সজীব ওয়াজেদ জয় দিল্লিতে আসছেন। এই ব্যাপারে কোন তথ্য আছে আপনাদের কাছে? না, একদম জানি না। বাংলাদেশের সাংবাদিক লিখেছেন ফেসবুকে, না তিনি তো খবরের কাগজে প্রথম পাতায় ভালো করে ছাপুন না, ওগুলো ফেসবুকে অনেক। আমি কোনো সত্য অসত্যের মধ্যে যাচ্ছি না, কারণ সত্যি কথা হচ্ছে যে আমি জানি না, আমি যেটা জানি না সেটা বলতে পারবো না। এসছেন, আমি চেক করবো। আমি বললাম তো, এইটা চেক করতে গিয়ে আমি এই তথ্যটা জানলাম, এই তথ্যটা চেক করতে গিয়ে এইটা জানলাম যে আওয়ামী লীগ বিএনপি নেতা তিনি যোগাযোগ করেছেন। এটা চেক করতে গিয়ে জানলাম না, কালকে আবার চেক করবো, করে তখন দেখবো। আপনি কোন বিষয়টা চেক করতে গিয়ে এইটা জেনেছেন? কোন বিষয়টা চেক করতে গিয়ে এটা জেনেছেন? যে জয় দিল্লিতে আসছে কিনা। আচ্ছা, এটা একটা। আরেকটা, কলকাতায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ আছেন, তারা কেউ জানেন না, কেউ জানেন। ওদের সঙ্গে আপনি চেষ্টা করেছিলেন কথা বলার? ওদের সাথেও আপনি কথা বলার চেষ্টা করেছিলেন? এখান থেকে জানা যায় শেখ হাসিনা ছাড়া সবার সঙ্গে কথা বলি, কেউ আমাকে কনফার্ম করেনি। মোহাম্মদ আলী সিদ্দিকী আপনাকে স্পেসিফিক কোন কথাটা বলেছেন? উনি তো, আমি জানতাম যে গতকাল ওই বিক্ষোভটা হবে, সেটা আমি জানতাম। বাংলাদেশের কোনো সাংবাদিক জানতো না, আমি জানতাম 20 তারিখে বিক্ষোভটা হবে। ফলে সেই বিক্ষোভটার পরিণতি কি সেটা জানতে ফোন করেছিল। তখন বললেন এই মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, 193টা দেশের পিআর কে দেওয়া হয়েছে, এবং তাকে বলা হয়েছে, এবং তার সঙ্গে এটাও বলা হয়েছে যে খলিলুর রহমানকে যেন প্রার্থীপদ দেওয়া না হয়। এবং তখন আমি বললাম যে ওটা তো শুনেছি আর হচ্ছে না। তখন বললেন তা নয়, ওটা আছে। উনি একজন কূটনীতিবিদকে নিয়োগও করেছেন তার হয়ে প্রচার করার জন্য, এবং তিনি একে মোমেন সাহেবের সঙ্গে, এটা প্রায় তোমাকে 7ম বার বলছি, আর প্রশ্ন করলে কিন্তু আমি বলবো না, এটা 7ম বার বলছি, তিনি ফোন করেছেন। ঠিক আছে, বারবার এক কথা বললে একটা হয়ে যায়। বাংলাদেশে যে রাজনীতিবিদ, ভারতীয় রাজনীতিবিদ যে
নতুন হাইকমিশনার হিসেবে আসছেন, তিনি একজন সঙ্গীত শিল্পীও, কিন্তু গান গাইতে জানেন। তিনি গিটার বাজান, সেতার বাজান, আমরা শুনেছি। তার নিয়োগটা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বিষয়, যেটা একটা সমাধান আমরা মনে করি ভারত সরকারও চায়, এটা কতটা প্রভাব ফেলতে পারে এটা, তার নিয়োগটা? আমি জানি বিএনপির বহু নেতা তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছে, এবং অভিনন্দন জানিয়ে বলিয়েছেন যে আপনি এলে ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নত হবে আশা করি। তিনি শুধু সেতার বাজান না, তিনি রবীন্দ্রসঙ্গীতও গাইতে পারেন, এবং তিনি একজন রবীন্দ্র বিশেষজ্ঞ। ফলে দুদেশের মধ্যে যে সম্পর্ক, সাংস্কৃতিক মেলবন্ধন, এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। কিন্তু তিনি গ্রাউন্ড রিপোর্টটা জানার চেষ্টা করবেন, যেটা অনেক সময় কূটনীতিবিদদের পক্ষে সম্ভব হয় না জানা আর কি। তাদের অনেক সময় ফাইল অনুসারে চলতে হয়, ফাইল সরকারি ফাইল। উনি বেসরকারি ভাবে অনেক কিছু জানার চেষ্টা করবেন, সত্যি সত্যি কি অবস্থা এখানে আছেন, এবং আমেরিকার বাকি কর্মীরা কিভাবে আছেন, সব খবরই তার কাছে আসবে। এই খবরটাও আসবে হয়তো। সে খবরগুলো গ্রাউন্ড রিয়েলিটি বোঝাটার জন্য একজন রাজনীতিবিদের দরকার ছিল। কতটা জনপ্রিয় বিএনপি, কতটা প্রভাব বিস্তার করেছে জামায়াত ইসলামী, আর কতটা বিচ্ছিন্ন হয়ে আছে আওয়ামী লীগ, এগুলো জানা দরকার। এটা তার প্রধান ম্যান্ডেট। বিচ্ছিন্ন না, তার সঙ্গে মানে ব্যবসায়িক সম্পর্ক অবশ্যই, যেটা একটা গুরুত্বপূর্ণ দিক আছে। না, বিচ্ছিন্ন এই অর্থে বিচ্ছিন্ন, এটা তো প্রচার না যে আওয়ামী লীগ বিচ্ছিন্ন। হুমায়ুন কবির বলেছেন না যে আওয়ামী লীগ বলে কোনো অস্তিত্ব নেই কি নেই সেটা তিনি গিয়ে দেখবেন। ধরেই নিচ্ছি হুমায়ুন কবির সত্য বলেছে, সেটা গিয়ে দেখবেন। কিন্তু তাকে গিয়ে এখন আবার গিয়ে চলে তিনি এখন চীনে ঘুরে বেড়াচ্ছেন শুনলাম। আরেকটা বিষয় হচ্ছে, আওয়ামী লীগের কি পরিমাণ নেতা এই মুহূর্তে ভারতে আছেন? আপনাদের তথ্যটা কি? আমি যেটা শুনেছিলাম, প্রথমে ছিল প্রায় 800 থেকে 1000, সংখ্যাটা কমে গেছে। কমে গিয়ে তলার দিকে যারা ছিল তারা অনেকে ফিরে গেছেন বাংলাদেশে শুনেছি। কিভাবে গেছেন আমি জানি না, যেভাবে এসেছিলেন যেভাবেই গেছেন, এবং সেটাকে খুব বেশি পাবলিসিটি দেওয়া হয়নি। আর প্রায় এখন বোধহয় 300-350 বেশি নেতা নেই দিল্লিতে, না মানে ভারতে। সাবেক কর্মকর্তা কেমন আছেন সেখানে? সাবেক পুলিশ কর্মকর্তা সহ সাবেক কর্মকর্তা আছে অনেকে, সবাই আছেন কিনা আমি তো সেটা, কে কি আছে আমি তো নাম ধরে বলবো না, কে কোথায় আছে জানলেও বলবো না। মানে আপনি জানেন সবকিছু? না, কারণ তারা তো কেউ বলেননি যে তারা কোথায় আছেন, কোন বাড়িতে আছেন, কোথায় থাকেন। একজন নেতা খালি বলে দিয়েছিলেন লন্ডনের গার্ডিয়ানে যে তিনি নিউ টাউনে একটা বাংলো বাড়িতে আছেন, বলে দিয়েছেন। সেটা বাংলো বাড়ি আদৌ নয়, সাধারণ বাড়ি, দেখতে সুন্দর বাড়ি, বাংলো বাড়ি নয়। যাই হোক, সে খুব ঘটা করে লিখেছিল গার্ডিয়ান। কিন্তু এছাড়া তো বাকিরা কেউ। এই প্রচারটা কিভাবে হলো যে তারা বিলাসবহুল জীবনযাপন করছে ইত্যাদি ইত্যাদি? আমরা যখন কথা বলি তাদেরকে মনে হয় না। সব বিষয়ে কি আমার দায়িত্ব? বাংলাদেশে আজকে কেন সূর্য ওঠেনি এটাকে আমি বলবো? কি আশ্চর্য কথা! কোথায় কি হচ্ছে না কিছু আমি কি করে বলবো? তাদের দায়িত্ব, যারা বলেছে তাদের বুঝবে, তারা কি করে। তুমি ডাইরেক্টলি তাদের জিজ্ঞেস করো না, লর্ড গার্ডিয়ান পত্রিকার যে সাংবাদিক তাকে ফোন করে জিজ্ঞেস করো না যে কি করে আপনি লিখলেন এটা। আমি কি করে বলবো? আমি তো জানি না। আমি তো জানি বাহাদুর নাসিম এরকম কোনো বিলাসবহুল বাড়িতে থাকেন না, আমি তো জানি। আপনি একজনের নাম উল্লেখ করলেন এখানে। না, বলছি তিনি বলছে এই কারণে তিনি তো নিজে ঘোষণা করেছেন আমি থাকি। কি মুশকিল! আমি তাকে ফোন করে বলেছিলাম যে আপনি যে বলে দিলেন তাহলে তো এখন জানামানি হয়ে গেল, আপনার বাড়িটা গিয়ে দেখতে হয়। বললে আসেন দেখে যান প্রাসাদের বাড়িটা কিরকম। সাধারণ বাড়ি, সুন্দর, মানে দেখতে শুনতে একটা লোকে থাকবে, জায়গাটা তো ভালো করে। আপনার বাথরুমকে অপবিত্র করে রাখবে, নোংরা করে রাখলে ভালো লাগবে? মনে হবে কষ্টে আছে। কি মুশকিল! আমি আর কারোর তো বাড়িতে গিয়ে বরং বলতে পারছিল যে তারা প্রাসাদ সম বাড়িতে আছেন। উনি প্রাসাদ সম বাড়িতে আছেন বেরিয়েছিল কাগজে, সেই জন্যই বললাম।
আপনি একটা প্ল্যাটফর্মে বলেছেন তাদেরকে আইডির মতো কিছু দেয়া হয়েছে, এটা আসলে কি? না, যারা এখানে যেখানে আছেন আমি শুনেছি তাদের চলাফেরা ইত্যাদি করার ক্ষেত্রে একটা অসুবিধা হয়, সেই কারণে একটা পরিচিতি পত্র আছে আর কি। এটাই কি তাদের সেখানে ভিসা স্ট্যাটাস? না দেখো, এটা নিয়ে না বেশি আলোচনা করলে তারা বিপদে পড়বে। তুমি যদি চাও তাদের প্রত্যেককে জেলে ভরতে, তাহলে এ নিয়ে দীর্ঘ আলোচনা করো। না, এটা কেমন? না। এই বিষয়টা তাদের জীবনের আপনি জীবনের নিরাপত্তার সঙ্গে জড়িত। প্লিজ অবশ্যই একটা জিনিস বোঝাও যে তোমরা সাংবাদিকতা করার নামে যেটা না সীমা ছাড়িয়ে যাও। সেটা হচ্ছে যে তাদের জীবনের নিরাপত্তাটার কথাটা ভাবো না। তিনি কেন, শেখ হাসিনা কেন হাজির হলেন না, এরকম একটা প্রশ্ন করা হয়। অদ্ভুত কথা। তার জীবনের নিরাপত্তা নেই, এটা প্রত্যেকটা লোকের নিরাপত্তা একটা জড়িত বিষয় আছে, তাই না? আর এই নিরাপত্তাটা আছে তার যে বিরোধী শক্তি যারা, তাদের ওখানে হত্যা করার জন্য। হাদির হত্যাকারীরা যদি এখানে ঘুরে বেড়াতে পারে, তাহলে কিন্তু আওয়ামী লীগকে আক্রমণ করতে পারে। তো হঠাৎ তাদের নিয়ে জীবন, এই ছেলে জেনে কি খবর হবে লাভ? খবর যেটা জানা দরকার সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞাটা উঠছে কি উঠছে না, তারা কিভাবে আছেন, এটা খুব মানে সঠিক, খুব ভালো সাংবাদিকতা নয় বলে আমি মনে করি। তো আপনি বলতে চাচ্ছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ব্যাপারটা নিয়ে একটা দর কষাকষি শুরু হয়েছে? না, জানি না তো, হতে পারে, আমি জানি না সেটা, আমি তো বলি হতে পারে যদি আওয়ামী লীগ, যদি এই ব্যাপারে আওয়ামী লীগ হ্যাঁ, আমি একটা কথাই বলেছি, সেই কথাটাকে ভাব সম্প্রসারণ করে টিঙে বাড়িয়ে হিঁচড়ে বলে লাভ নেই, ইলাস্টিকের মতো ভাই। আমাকে বলে পেট থেকে কিচ্ছু বার করতে পারবে না। আমি বলছি দুজনের মধ্যে যোগাযোগ। আপনি কথাটা বলছেন বিএনপির পক্ষ থেকে একটা প্রস্তাব এসেছে, আওয়ামী লীগের রেসপন্সটা সম্পর্কে আপনি জানেন না? সেইটুকুই, তার সঙ্গে নিষেধাজ্ঞার বিষয়টা তো আসেনি। আমি বলছি সেটা এখন আওয়ামী লীগ বলতে পারে এই সুযোগ, এই আর কি। কিন্তু বলবে কি বলবে না সেটা তার ব্যাপার। এবং গোটা খলিলুরের প্রস্তাবটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে পারে আওয়ামী লীগ, সেটাও তাই না? আমি তো জানি না কি করবে, সিদ্ধান্তটা তো আমি জানি না। না, ওই যে 193টা দেশের কাছে যে যে চিঠি দেওয়া হয়েছে সেখানে যে ইস্যু গুলো বলা হয়েছে, বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন, বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর টর্চার, তাদের হত্যা করা, জেলে হত্যা করা, এই বিষয়গুলো তো সেই চিঠিতে উল্লেখ করা ছিল। হয়তো আছে, কিন্তু আমি পেয়েছিলাম কপি, আর মনে করতে পারছি না। আছে, কপি আছে আমার কাছে, সবগুলোরই কপি আছে, তোমায় পাঠিয়ে দেবো, পরে পড়ে নিও। আপনাকে অনেক